স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং জাহিদুল বাশার। শুরুতে শিরোনাম জানাব। 19 বছর পর সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায়। সাবেক এমপি হাবিব সহ 3 জনকে 10 বছর, 47 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। বগুড়া শহরের একটি হোমিও হল ও একটি ল্যাবে পুলিশের অভিযান, বিপুল পরিমাণ ইথাইল জব্দ, গ্রেপ্তার 4 জন রিমান্ডে। কম খরচে বেশি ফসল উৎপাদনে অঞ্চল ভিত্তিক পরিকল্পনা প্রয়োজন বললেন প্রধানমন্ত্রী। দুর্যোগ সহনীয় ফসল উৎপাদনের আহ্বান। ফেসবুকে বেলালের পাতা ফাঁদে প্রায় 100 নারী, ছবি প্রকাশের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা আদায়, পুলিশ সেজে ফের প্রতারণা। এবং চট্টগ্রাম টেস্টে মিরাজের ক্যারিয়ার সেরা রেটিং, ব্যাটিং 400 ছড়ালো বাংলাদেশ। প্রত্যাবর্তনের ইনিংসে সাকিবের 68, মিরাজের সেঞ্চুরি। প্রধান খবর শুনছিলেন, এবার যাব পুরো খবরে। সাতক্ষীরার কলারোয়ায় 19 বছর আগে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ 3 জনকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আরও 47 জনকে বিভিন্ন মেয়াদে দেয়া হয়েছে সাজা। দীর্ঘ 19 বছর আগে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় ঘোষণা নিয়ে সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে ছিল কড়া নিরাপত্তা। বৃহস্পতিবার সকালে কারাগারে থাকা 34 আসামিকে আদালতে আনা হয়। বেলা 11টার দিকে রায় ঘোষণা করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ুন কবির। রায়ে 50 আসামির মধ্যে বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব সহ 3 জনকে 10 বছর, যুবদল নেতা আব্দুল কাদের বাচ্চুকে 9 বছর, বিএনপি নেতা আব্দুল রাজ্জাককে 6 বছর সহ সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। তবে উচ্চ আদালতে আবেদনের কথা জানিয়েছে আসামিপক্ষ। হাবিবুল ইসলাম হাবিব, রিপন এবং আরিফ এই 3 জনকে 10 বছর পর্যন্ত সাজা দিয়েছে। সর্বনিম্ন 4.5 বছর দেওয়া হয়েছে এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। আজকের এই রায়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার কায়েম হইল। উচ্চ আদালত অবশ্যই আমাদেরকে ন্যায় বিচার দিবেন, এটা আমরা আশা করি। সবার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য মামলাটাতে সবাই বেশি উৎসাহ উদ্দীপনা দেখিয়েছেন। রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। আর রায়ের বিপক্ষে বিএনপি মিছিল বের করলেও তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আমি মনে করি সারা সাতক্ষীরাবাসী সহ জনগণ অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছে। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম এই রায়টির জন্য। আমরা মনে করি যে এটা সন্তোষজনক রায় হয়নি এবং আমরা আশাবাদী যে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে আমরা অবশ্যই ন্যায় বিচার পাব। এই মামলায় 54 আসামির মধ্যে 4 জন মারা গেছেন, 34 জন জেলে ও 16 জন পলাতক রয়েছেন। সাতক্ষীরায় ধর্ষণের শিকার এক নারীকে দেখে ঢাকায় ফেরার পথে 2002 সালে 30 আগস্ট কলারোয়া বিএনপি অফিসের সামনে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতক্ষীরা। শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় বিএনপির সাবেক এমপি সহ 3 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই খবরের আরও বিস্তারিত নিয়ে সাতক্ষীরা থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, বিএনপির কেন্দ্রীয় নেতা এবং তৎকালীন সংসদ সদস্য তালা কলারোয়া আসরের তিনি 10 বছরের কারাদণ্ড প্রাপ্ত হয়েছেন। আজকে আদালতে তিনি ছিলেনই, পরে আমরা দেখলাম যে তার স্বজনরাও সেখানে ছিলেন। সব মিলিয়ে হাবিবুল ইসলাম হাবিবের স্বজনদের বক্তব্য জানতে চাই। একই সাথে এখন বিএনপির আইনজীবী যারা রয়েছেন তারা পরবর্তী আইনি প্রক্রিয়ায় কি যাবেন, আর আওয়ামী লীগের নেতারা সর্বশেষ প্রতিক্রিয়া কি জানিয়েছেন? আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আসলে 19 বছর পরে যে তারা এই মামলার বিচার পেয়েছেন তাতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে অবশেষে তারা যে মামলাটির বিচার পেয়েছেন এটাতেই তারা মূলত সন্তুষ্ট। কারণ তারা বলছেন যে 19 বছর আগে এই ঘটনাটি যখন ঘটে তখন থানায় আসলে এই মামলাটি নেওয়া হয়নি,
কোর্টে দেওয়ার পরেও সেই মামলাটি খারিজ করে দেওয়া হয়। তারপর 2014 সালে উচ্চ আদালতে মামলাটিকে নির্দেশে মামলাটি আবার চালু হয়। 2017 সালে আসামি পক্ষের আবেদনের কারণে এই মামলাটি আবার স্থগিত হয়ে যায় এবং তারপর 2020 সালে এই মামলাটি পুনরায় চালু হয় এবং 2021 সালের ফেব্রুয়ারি মাসের আজকে এই মামলার রায় ঘোষণা করা হয়েছে। আর রায়ে মূলত হচ্ছে হাবিবুল ইসলাম হাবিব, তৎকালীন সংসদ সদস্য এবং ছাত্রীরা ইসলামের নেতা, তিনি তাকে এবং ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রঞ্জু এবং রিপন, এই তিনজনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি 25,000 টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে 5 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও যুবদল নেতা আব্দুল কাদের রঞ্জুর, যাকে 9 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, 20,000 টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে 4 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মোহাম্মদ আব্দুল রাজ্জাক, তাকে 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, 20,000 টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাকে আরো 4 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া 13 জনকে 4.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, 20,000 টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে 4 মাসের কারাদণ্ড এবং 31 জনকে 4 বছর কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 2 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। এবং আদালত এই রায়ে 74 পৃষ্ঠার যে রায় আজকে ঘোষণা করেছে, এই রায়ের শেষে আদালত বলেছেন আসামিদের সাজার মেয়াদ একটি শেষ হলে অপরটি শুরু বা কার্যকর হবে। এক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইন 1998 ধারা। অভিজিৎ, একদম ছোট্ট করে একটু জানতে চাইবো, প্রধান অভিযুক্ত যিনি কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, বিএনপির 10 বছরের কারাদণ্ডপ্রাপ্ত, তিনি কিছু বলেছেন কিনা? তিনি দেখছিলাম সেখানে কথা বলছিলেন যখন পুলিশের ভ্যানে উঠছিলেন। সকাল 10টার দিকে যখন আসামিদেরকে প্রিজন সেলে করে নিয়ে আসা হয়, তখন আসামিরা আসলে অনেকটা উৎফুল্ল ছিলেন এবং তারা হাত উঁচু করে তাদের সমর্থক এবং আত্মীয় স্বজনদেরকে তারা ইশারা দিচ্ছিলেন। কিন্তু যখন এই রায় ঘোষণার পরে আসামিরা চলে যান, তারা অনেকটাই রাগান্বিত ছিলেন এবং সেই সময় হাবিবুল ইসলাম হাবিব, তিনি যখন আদালত প্রিজন ভ্যানে উঠছিলেন, তখন তিনি চিৎকার করে বলছিলেন যে তার সঙ্গে অন্যায় করা হয়েছে, জোর করে একটি মিথ্যা মামলা এবং মিথ্যা অভিযোগে তাকে সাজা দেওয়া হয়েছে এবং এই ব্যাপারে তিনি উচ্চ আদালতে যাবেন এবং ন্যায় বিচার পাবেন বলে। অভিজিৎ, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু এই মামলার দীর্ঘ আইনি প্রক্রিয়ার পরেই কিন্তু সেখানে রায় দেওয়া হয়েছে, যেমনটি আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য আফামা রুহুল হকও কিন্তু বলছিলেন। অল্প খরচে অধিক মাত্রায় ফসল উৎপাদন করতে অঞ্চলভিত্তিক ম্যাপিং ও পরিকল্পনা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষি বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী গবেষকদের দুর্যোগ সহনীয় ফসল উৎপাদনেরও আহ্বান জানান। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সেরা 100 কৃষি প্রযুক্তির বর্ণনা নিয়ে লেখা বই প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC। বৃহস্পতিবার সকালে কৃষি মন্ত্রণালয়ের এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গবেষণা ছাড়া একটি দেশের উন্নতি সম্ভব নয়। সরকার শুরু থেকেই কৃষি গবেষণাকে গুরুত্ব দিয়ে এসেছে। কৃষি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও নানা নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যবসা নয়, দেশের মানুষের জন্য কাজ করাই সরকারের মূল লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। 96 সালে আমরা যখন সরকারে আসি, তখন থেকে আমাদের প্রচেষ্টা ছিল কিভাবে বাংলাদেশকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করব। কারণ আমরা ব্যবসা করতে আসিনি, আমরা দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি। 1996 সালে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল যখন আমি সরকার গঠন করি, তখন থেকে আমাদের প্রচেষ্টা ছিল। প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের পর থেকে কৃষির উৎপাদন বৃদ্ধি, সম্প্রসারণ, বাজারজাতকরণের পাশাপাশি নানা পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে চলছে সেসব বাস্তবায়নের কাজ। পরে তিনি দেশের গবেষকদের মাটি, আবহাওয়া ও পরিবেশ গবেষণার মধ্য দিয়ে অঞ্চলভিত্তিক উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান। আমাদের কৃষি পণ্য যাতে মানসম্মত করা যায়, তার জন্য পরীক্ষাগার আরও তৈরি করা দরকার। সেই সাথে আমাদের অঞ্চল ভিত্তিক পরীক্ষাগার নির্মাণ প্রয়োজন। দেশের মাটির উর্বরতা এবং পরিবেশ বিবেচনা করে আমাদের কোন অঞ্চলে কোন ফসল সবথেকে ভালো এবং বেশি উৎপাদন এবং উন্নত মানের উৎপাদন হতে পারে, তারও একটা জোন ম্যাপ করা দরকার। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার কৃষকদের সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। সারের দাম কমানোর পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে নানা ঋণেরও। করোনায় দেশে যেন খাদ্য ঘাটতি না হয়, সেদিকেও জোর দেওয়া হয়েছে বলে জানান সরকার প্রধান। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বগুড়ায় বিষাক্ত মদ পানে 12 জনের মৃত্যুর ঘটনায় শহরের নাটাইপাড়ায় করতোয়া হোমিও হল ও ল্যাবরেটরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইথাইল জব্দ করা হয়েছে। এছাড়া অন্যান্য রাসায়নিক দ্রব্যের পাশাপাশি হোমিওপ্যাথিক ওষুধ তৈরির উপকরণ জব্দ করেছে পুলিশ। বগুড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানিয়েছেন, গত কয়েকদিন ধরে মাদক বিরোধী যে অভিযান চলছে তারই অংশ হিসেবে গ্রেপ্তার করতোয়া হোমিও হলের মালিক মোহাম্মদ সাইদুল আলম সবুরের ল্যাবরেটরিতে অভিযান চালানো হয়। এদিকে বগুড়ায় বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনায় করা মামলার 4 আসামিকে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বিভিন্ন হোমিও হলে যে অভিযান পুলিশ চালাচ্ছে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। হাসিবুর, গত কয়েকদিন ধরে যেই বিষাক্ত মদ পানে মৃত্যুর খবরের পর বগুড়া পুলিশের তৎপরতা দেখেছি, কালকেও এবং আজকেও বিভিন্ন হোমিও হলে অভিযান চলছে। একটু জানতে চাই, হোমিও ওষুধ তৈরির উপকরণগুলো দিয়ে মদ তৈরি করা কি স্থানীয় যারা চিকিৎসক রয়েছেন হোমিও তারাই করছেন, নাকি এগুলোর অপব্যবহার করছে সাধারণ মানুষ নিয়ে? পুলিশের কাছে প্রাথমিক যে তথ্য রয়েছে সেটি এই সব মদের যে উপকরণ সেটি মূলত হোমিও হলগুলো থেকে এসছে বা হোমিও ল্যাবরেটরি থেকে আসা, এবং সেখানে অন্য কিছু মেশানোর ফলেও বিষাক্ত হয়ে থাকতে পারে, অথবা যেখান থেকে তারা এগুলো সংগ্রহ করেছে সেখানেও এইসব বিষাক্ত হয়ে পড়তে পারে। আমি কিছুক্ষণ আগে পুলিশের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত সবাইকে বের করবার জন্য পুলিশ চেষ্টা করছে, এবং ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করে যে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাদের কাছ থেকে কিছু তথ্য তারা পেয়েছেন। আমি একটু আগে কথা বলেছি সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আজকে যেখানে অভিযান পরিচালনা করা হয়েছে, গতকাল তাদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে, বিশেষ করে সবুরের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছিলেন তিনি সেখানে বলেছেন তার কাছে মাত্র 30 লিটারের মতো এই ইথাইল অ্যালকোহল ছিল। সেই জায়গায় তারা আজকে প্রায় 1500 লিটারের মতো পেয়েছে। এই জন্য মামলার প্রস্তুতিও রয়েছে। আর আমি সেইখানেই কথা বলেছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে, তারা যেটি বলেছেন যে এই ঘটনার জন্য যাদেরকে দায়ী করা হয়েছে সেই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা তারা নিচ্ছে। ইতিমধ্যেই নুরুন নাহার সহ আরও যে 2টি লাইসেন্স নেয়, নুরুন নাহারের 2টি আছে এবং অন্য একজনের মোট 3টি লাইসেন্স বাতিলের তারা সিদ্ধান্ত নিয়েছে এবং সেটি প্রক্রিয়া চলছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। একই সাথে তারা আরও অভিযান পরিচালনা করবেন মাদক যে এই অপব্যবহার হচ্ছে সেটি রোধে। একই সাথে তারা যেগুলো বৈধ প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো বার রয়েছে বগুড়া, সেগুলোর দিকেও নজর রাখবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। অন্যান্য দিক থেকে আমরা যে তথ্য পেয়েছি, এই ব্যবসার সাথে মূলত যারা জড়িত তারা অধিকাংশ হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকেই এই সব উপকরণ সংগ্রহ করেন এবং তারা বগুড়া শহরের বাইরে বা অন্যান্য উপজেলাতেও তারা নিয়ে যান, যে কারণে গতকাল সারিয়াকান্দিতে যে 2 জনের মৃত্যু হয়েছে সেইখানের যে মাদকের ব্যবহার হয়েছে সেটিও বগুড়া শহর থেকে নেওয়া হয়েছে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। আর পুলিশ ইতিমধ্যেই তদন্ত করে যেসব তথ্য পেয়েছে তার অধিকাংশই পুলিশ আইনি প্রক্রিয়ার মধ্যে নেবার চেষ্টা করছে এবং যারা এই ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও তারা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। চলতি বছরই কোভ্যাক্স থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 1.25 কোটি ডোজ করোনার টিকা পেতে পারে বাংলাদেশ। বুধবার বিভিন্ন দেশে টিকা বন্টনের তালিকা প্রকাশ করেছে কোভ্যাক্স। তাতে দেখা যায় জুনের শেষ নাগাদ বাংলাদেশ 1,27,92,000 ডোজ টিকা পেতে যাচ্ছে। এই টিকা ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকা বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন প্রকল্প। করোনা প্রতিরোধে যেসব টিকা তৈরি হয়েছে তার মধ্যে তুলনামূলকভাবে অক্সফোর্ডের টিকাই বাংলাদেশের সংরক্ষণ সহজ। এদিকে এরই মধ্যে দেশে এসেছে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত 70 লাখ ডোজ টিকা। এই টিকার 50 লাখই বাংলাদেশের কিনে নেয়া এবং বাকি 20 লাখ এসেছে ভারতের উপহার হিসেবে। গেল 27 জানুয়ারি দেশে করোনা টিকাদান শুরু হয়। চট্টগ্রামে করোনা ভ্যাকসিনের টিকা প্রয়োগ নিয়ে প্রশিক্ষণ চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, প্রশিক্ষণ কতজন নিয়েছেন আর উপজেলা পর্যায়ে করোনা টিকা পৌঁছানো হয়েছে কিনা, সেখানে করোনা টিকাগুলো কিভাবে সংরক্ষণ করা হচ্ছে? আমরা এখন আছি ফিরিঙ্গি বাজারে, যেখানে মূলত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই যারা করোনা টিকা প্রয়োগ করবেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিদিন 4টি ব্যাচে এখানে আলাদা করে মোট 150 জনকে 2 দিনের এই প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এখানে মূলত যারা এই করোনা টিকা দিবেন তাদের যে প্রশিক্ষণ কার্যক্রম সেটি হাতে কলমে দেখিয়ে দেওয়া হচ্ছে এবং মূলত এখানে যেটি
চিকিৎসকদের পক্ষ থেকে বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যারা মূলত করোনা ভ্যাকসিনের টিকা দেবেন তাদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরকম চট্টগ্রামে মোট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভেতরে এই 16টি টিকাদান কেন্দ্রে মূলত একযোগে টিকা দেওয়া হবে এবং সেই জন্য 150 জন ভ্যাকসিনেটর বা টিকাদান কর্মী তৈরি করা হচ্ছে। এর বাইরে চট্টগ্রামে যে 14টি উপজেলা আছে প্রত্যেকটি উপজেলায় 2টি করে মোট 28টি টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে। তো সেখানেও মূলত তাদেরকে প্রশিক্ষণের সিভিল সার্জনের ব্যবস্থাপনা প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং এখানে প্রশিক্ষণ কার্যক্রমে মূলত যারা প্রশিক্ষণ দিচ্ছেন তাদেরকে কিভাবে টিকা দেওয়া হবে, টিকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে সেক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া যাবে সে বিষয়গুলো প্রশিক্ষণে জানানো হচ্ছে। আর ইতোমধ্যে কিন্তু চট্টগ্রাম থেকে 7 তারিখে যেহেতু এই টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে সেহেতু এখনও কিন্তু চট্টগ্রামে যে কেন্দ্রীয় সংরক্ষণাগার আছে সেখানে টিকাগুলোকে রাখা হয়েছে এবং এখনও শুরু হয়নি। তবে এক্ষেত্রে আমরা যেটি চট্টগ্রাম সিভিল সার্জনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সাধারণত আমাদের এমনিতেই পোলিও টিকা সহ অন্যান্য টিকাগুলো বিসিজি টিকাগুলো যে ব্যবস্থাপনা নেওয়া হয় সেই ব্যবস্থাপনাতেই উপজেলাগুলোতে পৌঁছানো হবে, টিকা অর্থাৎ 7 তারিখের আগেই সেগুলো পৌঁছানো হবে এবং এক্ষেত্রে যে উপজেলায় সাধারণত জনসংখ্যা বেশি সেখানে বরাদ্দ বেশি পাওয়া গেছে। ইতিমধ্যে কিন্তু বরাদ্দের যে তালিকা সেটি তৈরি হয়ে গেছে বলে সিভিল সার্জন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। টাঙ্গাইলের জেলা টিকা সংরক্ষণাগার থেকে 12টি উপজেলায় করোনা ভ্যাকসিনের টিকা পৌঁছানো হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, সব কটা উপজেলায় টিকা পৌঁছানো গেছে কিনা আর উপজেলা পর্যায়ে কবে থেকে টিকা দেওয়া শুরু হবে? আসলে টিকা আজকেই জেলা যে ইপিআই সেন্টার রয়েছে অর্থাৎ সেখান থেকে আজকে এই টিকাগুলি 12টি উপজেলা, টাঙ্গাইলে জানেন যে একটি বিরাট জেলা, এখানে 12টি উপজেলা রয়েছে এবং 12টি উপজেলাতে কিন্তু আজকে এই টিকাগুলি পৌঁছানোর কথা রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি জেলা যে টিকা সংরক্ষণাগার আছে তার সামনে। আমি যদি আমাদের দর্শকদেরকে দেখাই, অল্প কিছুক্ষণের মাঝেই কিন্তু এখান থেকে এই টিকাগুলি চলে যাবে। 12টি উপজেলায় যারা টিকা গ্রহণ করার কথা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এখানে। এর বাইরে জেলা সিভিল সার্জন, ডেপুটি সিভিল সার্জন তারা চলে এসেছে এখানে। জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি চলে আসার কথা। তারা আসলেই কিন্তু এই টিকাগুলি পাঠানো শুরু হবে এমনটি কিন্তু জানিয়েছে জেলা সিভিল সার্জন। আর এই টিকাগুলি কিন্তু পুলিশ প্রহরায় প্রত্যেকটি উপজেলায় যাবে এবং উপজেলাগুলোতেও কিন্তু সার্বক্ষণিক পুলিশ প্রহরা থাকবে। অর্থাৎ এই টিকাগুলি যথাযথভাবে সংরক্ষণ করে পৌঁছানো যাবতীয় কার্যক্রম জেলা স্বাস্থ্য বিভাগ গ্রহণ করেছে। আর টিকা দেওয়া শুরু হবে দেশব্যাপী, যেরকম 7 ফেব্রুয়ারি থেকে টিকা দেওয়ার কথা রয়েছে। টাঙ্গাইলেও সেই একই দিনে একই সময়ে টিকা কার্যক্রম শুরু হবে। এর মাঝেই কিন্তু 67 জন কর্মকর্তা পর্যায়ে ডাক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ ট্রেনিং দেওয়া হয়েছে। এছাড়াও প্রত্যেকটি উপজেলায় যারা টিকা প্রয়োগ করবে সেই নার্সদেরকে কিন্তু ট্রেনিং এর প্রক্রিয়া চলছে এবং টাঙ্গাইলের সদর উপজেলায় 22 জনের ট্রেনিং কিন্তু শেষ হয়েছে। অন্যান্য উপজেলার ট্রেনিংও চলছে। আগামী 2 দিনের মাঝে সেই ট্রেনিংগুলি শেষ হবে বলে নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন। মূলত এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে করোনার ভ্যাকসিন উপজেলা পর্যায়ে পৌঁছানোর সর্বশেষ পরিস্থিতি। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। 5 বছর পার হলেও অগ্রগতি নেই রিজার্ভ চুরির টাকা উদ্ধারে। এ পর্যন্ত ফেরত পাওয়া গেছে চুরি যাওয়া অর্থের মাত্র 18%। তবে বাংলাদেশ ব্যাংক বলছে মামলা এখনও চলমান রয়েছে, তাই রিজার্ভের টাকা ফেরত পেতে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক। 2016 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে বিভিন্ন সময়ে ফেরত আসে 1 কোটি 50 লাখ ডলার। রিজার্ভের অর্থ চুরির পর কেটে গেছে 5 বছর, কিন্তু এখনও চুরি হওয়া অর্থের 561 কোটি টাকা ফেরত আসেনি। শনাক্ত করা যায়নি চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের। মাঝামাঝি দিকে মামলাটা আবার স্টেট কোর্টে করেছি এবং সেখানে আনুষঙ্গিক মামলার রিভিউ এবং ওই যে আসামিদের যে সমন জারি, এই কাজগুলো সমন জারি হয়ে গেছে আর রিভিউটাও এখনো চলছে। এখন হয়তো খুব তাড়াতাড়ি হিয়ারিং শুরু হবে। তবে অর্থ ফেরত পেতে এখনও আশা ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। এখনও মামলা চলছে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। জনগণের টাকা, এই টাকা শেষ পর্যন্ত তো আদায়ের
চেষ্টা করে যেতে হবে এবং আমাদের পক্ষে আমাদের লয়াররা যা এখনো বলে যে টাকা আদায় করা সম্ভব। গত 12 জানুয়ারি রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনকে হাজিরের নির্দেশ দেয় দেশটির আদালত। এদিকে রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে 46 বারের মতো সময় নিয়েছে সিআইডি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরও বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন পিআরআই এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। আহসান এইচ মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি। 5 বছর পার হয়ে গেল, বাংলাদেশ ব্যাংক এখনও বলছে তারা রিজার্ভ যে চুরির যে টাকা, সেই টাকা উদ্ধারে আশাবাদী। আপনি কতটা আশাবাদী? দেখুন, ডেপুটি গভর্নর সাহেব যেটা বলেছেন যে আমাদের আশা রাখতেই হবে। আইনগতভাবে সরকার কোনো সময় আশা ছাড়বে না, তবে প্রত্যাশা তাদের থাকবেই এবং আইনগত প্রক্রিয়াটা সরকারকে চালমান রাখতে হবে। কিন্তু বাস্তব দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, এটা পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, নাই বলে চলে। 5 বছর পরে একটা মানি ট্রেল সাধারণত থাকে না। যেটুকু ট্রেল আগেই এস্টাবলিশড হয়েছিল সেটার ভিত্তিতেই কাগজে কলমে আমরা মামলা করতে পারি এবং চেষ্টা করতে পারি। এখন ফিলিপিনের ওই ব্যাংক কতখানি দায়বদ্ধ এবং কতখানি তাদেরকে আমরা ধরতে পারবো, সেইটা ফিলিপিনের কোর্টেই হয়তো নির্ধারিত হবে, আমাদের এখানে। তো এই ক্ষেত্রে বাংলাদেশের মতো ক্ষুদ্র একটা দেশের পক্ষে বিশাল কোনো চাপ সৃষ্টি করাও সম্ভব না। আরেকটা সেপারেট একটা কান্ট্রি যেটা আমাদের দেশ থেকে অনেক দূরে অবস্থিত, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের উপরও আমরা চাপ সৃষ্টি করতে পারি না, কারণ আমরা তাদের উপরে নির্ভরশীল, তারা আমাদের উপর নির্ভরশীল নয়। তো এই সমস্ত কারণে মানে যেটাকে বলা হয় রিয়ালিস্টিক অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমাদের যেটা মনে হয় যে আইনগতভাবে সরকারকে অবশ্যই একটা আইনি প্রক্রিয়া চলমান রাখতে হবে এবং সেটাই চলমান আছে। এর বাইরে কোনো প্রত্যাশা, বড় কোনো প্রত্যাশা আমাদের থাকাটা অবাস্তব হবে। জনাব মনসুর, এই ঘটনার পরে সবচেয়ে আশঙ্কার জায়গা ছিল যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকেই যখন টাকা সরানো গেছে, বাংলাদেশ ব্যাংক বলেছিল এবং সেই সময়কার যারা ব্যাংক ব্যবস্থায় যারা জড়িত তারা বলছিলেন যে এ থেকে অনেক কিছু শিক্ষা নিতে হবে আমাদেরকে আগামী দিনের জন্য। আমরা আসলে কতটা কি শিক্ষা নিলাম, আর এখন কতটা নিরাপত্তার মধ্যে রয়েছে আমাদের আর্থিক খাত? দেখুন, আমাদের অনেকগুলো স্লপি মিস্টেক ছিল যেগুলো একেবারেই অ্যাভয়েডেবল ছিল, এবং এই ধরনের একটা চলমান প্রক্রিয়া যেখানে ম্যালওয়্যার দিয়ে দেওয়া যায় অদৃশ্যভাবে, সেখানে আমাদের কোনো ম্যান্ড সিস্টেম ছিল না, অথচ সিস্টেমটা কিন্তু অ্যাক্টিভ, কিন্তু কোনো মানুষ সেখানে নাই, কোনো অথেন্টিকেশন মানে হিউম্যান ইন্টারাকশনের স্কোপ নাই, সেপারেশন করা হয়নি, সিস্টেমটাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া উচিত ছিল যখন মানুষ না থাকবে। তো এইগুলো আমরা এখন শিখে ফেলছি। আমাদের এখন যেটা হলো যে এটা এই ধরনের মানে একেবারে সাধারণ ভুল আমরা হয়তো করব না, এটা আমি আশা করব। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে মানে আইটি এভলিউশন আমাদের চলতেই থাকবে। এর মানে এই না যে বাংলাদেশ এবং বাংলাদেশ ব্যাংকিং খাত বিশ্বের সাথে ইন্টারনেটে সংযুক্ত হবে না, অবশ্যই সংযুক্ত থাকতে হবে। আমাদেরকে হ্যাকিং এর ব্যাপারে আরো বেশি উদ্যোগী হতে হবে। এটা এখন পর্যন্ত সত্যি কথা যে আমাদের দেশের প্রাইভেট ব্যাংকগুলোতে বা যেটাকে বলা হয় কমার্শিয়াল ব্যাংকগুলোতে এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু ঘটতে কিন্তু সময় লাগবে না, এবং সেই জন্য সেই ব্যাংকগুলোকেও কিন্তু প্রস্তুত থাকতে হবে, শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক নয়। কেন্দ্রীয় ব্যাংক আমি মনে করি যে তারা তাদের শিক্ষা পেয়েছে, তারা এই ব্যাপারে সাবধান থাকবে, এবং কেন্দ্রীয় ব্যাংকের যথেষ্ট যেটাকে বলা হয় আইটি রিলেটেড ইমপ্রুভমেন্ট কার্যক্রমটা থেমে গিয়েছিল, কিন্তু এখন আবার শুরু হয়েছে, এবং এই প্রক্রিয়াটা যেন চলমান থাকে সামনে। কিন্তু জনাব মনসুর, আরেকটি বিষয়, এখানে ফিলিপাইনের যে ব্যাংক রিজার্ভ ব্যাংক তাদের বিষয়টি আলাদা, সেটি অন্য আরেকটি দেশের, তাদের সংস্থা আলাদা, কিন্তু আমাদের সিআইডি এখন পর্যন্ত 46 বারের মতো সময় নিয়েছে এটার প্রতিবেদন দেওয়ার জন্য। মানে আমাদের দিক থেকে কোথাও কোনো জায়গায় এখন আপনার চোখে বড় ধরনের ঘাটতি মনে হয়? না, ঘাটতি তো আছে, ঘাটতি আছে। আমি মনে করি যে সিআইডি রিপোর্ট এটা অবজেক্টিভলি হওয়া উচিত, এটা রাজনৈতিকভাবে সংবেদনশীল হওয়া উচিত নয়। এখানে যেটাই সত্য সেটাকে তুলে ধরা উচিত, এবং কেন 48 বার হবে সেটি তো আমাদের নিজেদেরই তো এটা একটা অদক্ষতার পরিচয়। এবং আমি বলবো যে আমরা যদি প্রতিবেদন রিপোর্ট না তৈরি করতে পারি, তাহলে বিদেশি কোর্ট কিভাবে বাংলাদেশকে এই প্রতিবেদনকে আমলে নেবে? আমাদেরকে তো অবশ্যই একটা স্ট্রং অ্যাসেসমেন্ট করতে হবে বাই আওয়ার ওন ফরেন্সিক পিপল, সিআইডি আর আদার যারা এক্সপার্ট, ফাইন্যান্সিয়াল এই ম্যানেজমেন্ট এবং আইটি সিস্টেমের ব্যাপারে যারা এক্সপার্ট, তাদের যে মতামতের ভিত্তিতে যে রিপোর্টটা হবে সেটা তো আমাদের লাগবে। এবং এটা যদি কোনো কোর্টে প্লেস না করতে পারি আমরা, তাহলে তো আমাদের তো স্ট্যান্ডিংটা শক্ত হবে না।
কাজে আইনগত দৃষ্টিকোণ থেকেও এই সিআইডি রিপোর্ট এবং বাংলাদেশের যে প্রক্রিয়াটা সেটা তো শেষ হয়ে যাওয়া উচিত ছিল এতদিন। জানাচ্ছিলেন আহসান এইচ মনসুর। ফেসবুকে 40 নারীদের খুঁজে বন্ধুত্ব, নিজেকে বড় সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রেম, বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, ছবি তুলে ব্ল্যাকমেইল করে টাকা আদায়, এরপর পুলিশ কর্মকর্তা সেজে প্রতারক ধরার নামে আবারও প্রতারণা। এভাবেই গত 8 বছরে প্রায় 100 নারীকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়েছে বেলাল হোসেন। সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছে ডিবি। রাজধানীর যাত্রাবাড়ির ধলপুরের এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয়ের পর সম্পর্ক, বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করে গোপনে ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। অভিযোগটি আমলে নিয়ে তদন্তে নামে ডিবির মতিঝিল বিভাগ। তথ্য প্রযুক্তি সহায়তায় শনাক্ত করা হয় অভিযুক্ত বেলালকে। যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারের পর বেলাল বলছে, বরিশাল থেকে ঢাকায় এসে প্রাইভেট কার চালাতো সে। ফেসবুকে এক নারীর সঙ্গে পরিচয়ের পর আপত্তিকর ছবি তুলে প্রতারণার ধারণা মাথায় আসে। টাকা দাও, না দেওয়ার কারণে উল্টাপাল্টা কথা বলছে। বলার পর আমি বলছি, তাহলে আমি তোমার, আমার সাথে যে তোমার ফ্রেন্ডশিপ সম্পর্ক, আমি তোমার ছেলের আর মেয়ের বলবো। গোয়েন্দারা বলছেন, গ্রেপ্তারের পর বেলালের ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে প্রায় 100 নারীর সঙ্গে তার আপত্তিকর ছবি উদ্ধার করা হয়েছে। এসব ছবি দেখিয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতানোর প্রমাণও মিলেছে। প্রায় শতাধিক মেয়ের সাথে সে এরকম সম্পর্ক গড়ে তুলেছে, তাদের ছবি উদ্ধার করি। তো আমার কাছে মনে হয়েছে সে এই মধ্যবয়স্ক বা তার পরের স্টেজের যে মহিলা, এদের সাথেই সে সম্পর্ক গড়ায় ওঠে এবং তাদের সোশ্যাল স্ট্যাটাসটাকে ব্যবহার করে সে তাদের সোশ্যাল মর্যাদা হানির উদ্দেশ্য করার বলে তাদের কাছ থেকে টাকা আদায় করে নেয়। ছবি দেখিয়ে প্রতারণার পর পুলিশ সেজে সহযোগিতার হাত বাড়াতো বেলাল। বিশ্বাস অর্জনের জন্য নিজেই ফোন করে বলতো পুলিশকে কেন জানানো হলো, দিত হুমকি। এরপর আবারও প্রতারণার মাধ্যমে টাকা আদায় করত। তোরও খবর আছে, তুই এটা মনে রাখিস, তুই তোর বাপের কাছে নাম্বার দিছিস, ওই কি আমি কালকে দেখতাছি, আমি 2-3 জায়গায় জ্যাক লাগাইছি, ওই লোকটাকে আমার দেখতে হইব। পুলিশ বলছে, বেলালের প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। এমন প্রতারণা থেকে বাঁচতে ফেসবুকে সম্পর্ক করার আগে সতর্ক হতে বলেছে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন অল্প সময়ের মধ্যেই দেয়া হবে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালতে অগ্রগতি প্রতিবেদনের উপর শুনানি চলার সময় রাষ্ট্রপক্ষ এই তথ্য জানায়। এ সময় অগ্রগতি প্রতিবেদনে সম্পৃক্ততা পাওয়ায় আসামি ওয়াসিমের জামিন নামঞ্জুর করে আদালত। একই সাথে 3 মাসের মধ্যে মিতু হত্যার তদন্ত শেষ না হলে পুনরায় রিপোর্ট দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। 2016 সালের 5 জুন সকালে চট্টগ্রামের OR নিজাম রোডে ছেলেকে স্কুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কয়েকদিন ধরে যে শীতের তীব্রতা, তাতে ধাক্কা লেগেছে রাজধানীতেও। আর এই ধাক্কাটা যেন নগরীর ছিন্নমূল মানুষের কাছে আরো কয়েক গুণ বেশি। এই মানুষগুলোর কাছে আগুনের তাপই শীতে তাদের একমাত্র ভরসা। রাত 1টা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুটপাতে আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা কিছু ছিন্নমূল মানুষের। একই চিত্র রাজধানীর বিভিন্ন এলাকায়। চোখে ঘুম থাকলেও ঠান্ডা বাতাস আর কনকনে শীতে ঘুমাতে পারছেন না কেউই। বাধ্য হয়ে আগুন জ্বালিয়ে শীতকে দূরে ঠেলতে ব্যস্ত এই মানুষগুলো। সবাই ঠান্ডা লাগে, তাই আগুন জ্বালায় সবাই এখানে মিলে আগুন তাপায়। আমরা থেকে আর কি শীতটা সেভাবে গেছে, ঠিক আছে নি, খুব কঠিন একটা শীত গেছে। আমরা মনে করেন এই জায়গায় আর কি একটু সমকার একদম সমপাস করতাম এই আগুন। রাজধানীতে সারাদিন পরিশ্রমের পর ফুটপাতে রাত কাটে সব ছিন্নমূল মানুষের। কোনো গাড়ি ফুটপাতের পাশে দাঁড়ালেই শীতের কাপড়ের জন্য শুরু হয় ছোটাছুটি। শীতার্থ মানুষগুলোর পাশে ব্যক্তিগত উদ্যোগে দাঁড়ায় কেউ কেউ। তবে এক্ষেত্রে বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
মাননীয় প্রধানমন্ত্রীও দিয়ে যাচ্ছেন, আমরাও যারা আছি তারা দিয়ে যাচ্ছি। আমি মনে করি যে যারা ব্যবসা বাণিজ্য করেন বড় বড় বিত্তশালী তাদেরকেও এগিয়ে আসা এই মুহূর্তে উচিত। কয়েকদিন বিরতি দিয়ে আবারও বাড়তে পারে শীতের তীব্রতা, বলছে আবহাওয়া অফিস। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন মহাসড়কে চলছে 3 চাকার যান, হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। উদ্যোগ নেই অগ্রগতি। রোহিঙ্গা গণহত্যা মামলা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে আপত্তি মিয়ানমারের। সেনা অভ্যুত্থান ব্যর্থ করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। সারা দেশে নির্মাণ হচ্ছে 560টি মডেল মসজিদ, ব্যয় হবে 8,722 কোটি টাকা। এবছর এই অন্তত 170 মসজিদ উদ্বোধন হবে বলছেন প্রকল্প পরিচালক। সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্মীয় অপব্যাখ্যা রোধে এসব মডেল মসজিদ ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার। এছাড়া 6,347 কোটি টাকা ব্যয়ে সারা দেশে নির্মাণ হচ্ছে আধুনিক সুবিধাসম্পন্ন 1800 মাদ্রাসা। দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার পরেই সামনে আসে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গি বানানোর বিষয়টি। জরুরি হয়ে পড়ে মানুষের কাছে ধর্মের সঠিক ব্যাখ্যা পৌঁছানো। 2014 সালে নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ ঘোষণা দেয় সব জেলা ও উপজেলায় মসজিদ নির্মাণের। সব প্রক্রিয়া শেষে 2017 সালে শুরু হয় মসজিদ নির্মাণের কাজ। এরই মধ্যে নির্মাণ কাজ শেষের পথে রংপুর ও সিরাজগঞ্জের মডেল মসজিদের। ইসলাম ধর্ম সম্পর্কে সঠিকভাবে জানার জন্য, বোঝার জন্য যে দরকার, লাইব্রেরি সহ এটা নিয়ে গবেষণা সজাগতা আমি যদি বলি চিন্তা করার জন্য, সেই সুযোগটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন। মানুষ যখন ধর্মটাকে জানতে পারবে তখনই কিন্তু আর এই জঙ্গিবাদ বা আমরা নৈতিক মূল্যবোধের যে অবক্ষয়, যে ঘটনাগুলো এখন সমাজে আমরা দেখছি, সেগুলো অনেক কমে যাবে। মসজিদগুলোতে থাকবে নারী ও পুরুষের নামাজ আদায়ের ব্যবস্থা। 40% জায়গার উপরে জেলা পর্যায়ে 4 তলা এবং উপজেলায় 3 তলা মসজিদ নির্মাণ হচ্ছে। এবছরই অন্তত 170 মসজিদ মুসল্লিদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা সরকারের। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখান থেকে দেখা যাবে যে আগামীতে যে জনগোষ্ঠী তৈরি হবে তারা টেকসই উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে। পদ্মা সেতু যেমন নিজস্ব অর্থায়নে হচ্ছে, এটাই নিজস্ব অর্থায়নে, এবং পদ্মা সেতু বলতে গেলে পদ্মা সেতুর পরে দ্বিতীয় এটা একটা বৃহত্তর প্রকল্প। শুধু নামাজ আদায়ই নয়, এসব মডেল মসজিদে থাকবে ইসলামী লাইব্রেরি, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, মরদেহ গোসল, ইমাম মুয়াজ্জিনের আবাসন সহ 14 ধরনের সুবিধা। শুধু মসজিদে উনি ইবাদত বন্দেগী করা নয়, এখানে উনি ইসলামিক কালচার যেটা আছে সেটাকেও এখান থেকে আমরা সমাজে ছড়াই দিতে পারবো। জঙ্গিবাদ জন্ম না হয় সেই কারণে এই মসজিদগুলি আমাদের একটা বিশাল ভূমিকা রাখবে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উন্নত করতে প্রতিটি সংসদীয় আসনে 3টি করে সারা দেশে মোট 1,800 মাদ্রাসাও নির্মাণ করছে সরকার। এতে ব্যয় হবে 6,347 কোটি টাকা। বনিবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিত্যক্ত গুদামে পড়ে আছে 60 বছরের পুরনো বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ। এসব রাসায়নিকের কারণে হাসপাতালের নিরাপত্তা ঝুঁকি বাড়লেও তা অপসারণে এখনো তেমন উদ্যোগ নেই। বিভিন্ন দপ্তরের সমন্বয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন হলেও কার্যক্রম রয়েছে চিঠি চালাচালি পর্যন্তই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা হয়েছে বেশ কয়েক বছর ধরে। সম্প্রতি ভবনের তালাবদ্ধ গুদাম খুলে পাওয়া যায় বিভিন্ন ধরনের 1,186টি বোতল, 39টি ইনজেকশন এবং 3,030টি ইনজেকশনের অ্যাম্পল। বেশ কিছু পাত্রে মারাত্মক তেজস্ক্রিয় পদার্থ পাওয়ায় টনক নড়েছে কর্তৃপক্ষের। বিপজ্জনক রাসায়নিক যেগুলোকে রাখা হয়েছে বিশেষ এক ধরনের কন্টেনারের মধ্যে, যাতে কোনো রকম ঝাঁকুনি না লাগে। তাই ভূমিকম্প হলে যদি ঝাঁকুনি লাগে তাহলে ওটা বিস্ফোরিত হওয়ার ঝুঁকি আছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে পড়ে থাকা এসব পদার্থ আরো বিপজ্জনক হয়ে উঠতে পারে। যথাযথ নিয়ম মেনে যত দ্রুত সম্ভব এসব ধ্বংসের পরামর্শ তাদের। তেজস্ক্রিয় সার্ভে মিটার দিয়ে সেটা সার্ভে করে তা কি এলিমেন্ট আছে, তার ডোজ কতটুকু আছে সেটা নির্ণয় করতে হবে। যদি তেজস্ক্রিয় কিছু থেকে থাকে তাহলে সেটার জন্য আইএইএ গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুসারে সেগুলো ডিসপোজ করতে হবে। এসব রাসায়নিক অপসারণে পুলিশ, ফায়ার সার্ভিস, বিস্ফোরক ও পরিবেশ অধিদপ্তর এবং গণপূর্ত বিভাগের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এখনো পুরো প্রক্রিয়া সীমাবদ্ধ রয়েছে কাগজে কলমে। যারা ল্যাব টেকনিশিয়ান আছে ওনাদেরকে নিয়ে একটি তালিকা গঠন করি এবং তালিকা অনুযায়ী আমরা যে তালিকাটি পাই ওই তালিকাটা পরিবেশ অধিদপ্তরে অলরেডি পাঠিয়েছি। পরিবেশ অধিদপ্তর তাদের নিজস্ব যে শিডিউল আছে ওই অনুযায়ী
এই কেমিক্যালগুলো ডিসপোজ করবে। দেশে এ ধরনের রাসায়নিক ধ্বংসের সক্ষমতা আছে সিলেটের একটি সিমেন্ট কারখানায়। সম্প্রতি চট্টগ্রাম বন্দরে থাকা কিছু রাসায়নিক সেখানে নিয়ে ধ্বংস করা হয়েছে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 10 মাস ধরে বেতন পাচ্ছেন না রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক কর্মকর্তারা। তাদের অভিযোগ, কলেজের তহবিল পুরোপুরি শূন্য। বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। অনিয়মের বিষয়ে তদন্তে নেমেছে শিক্ষা মন্ত্রণালয়। হাবিবুল্লাহ বাহার কলেজের গণিত বিভাগের প্রধান সঞ্জয় সাহা 20 বছর ধরে এই কলেজে আছেন। গত 10 মাস ধরে বেতন পাচ্ছেন না, তার উপর অধ্যক্ষের কাছে দুর্ব্যবহারের শিকার হয়েছেন। তো অর্থ দিতে পারলো না, সম্মানও যদি না রাখতে পারে, তবে এই প্রিন্সিপালকে আমরা কীভাবে, আমরা প্রিন্সিপাল থাকলে আমাদের যে সম্মান থাকে সেই সম্মানটা কোথায় যায়? শিক্ষকরা হিসেব দিলেন, এই কলেজের বার্ষিক আয় কমপক্ষে 29 কোটি টাকা, ব্যয় 16 কোটি। সে অনুযায়ী কলেজের ফান্ড সংকট হওয়ার কথা না, কিন্তু করোনার কারণে মার্চে প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর শিক্ষকদেরও বেতন দেয়া হয়নি। দেখানো হয়েছে তহবিলে কোনো টাকাই নেই, এমনকি শিক্ষকের প্রভিডেন্ট ফান্ডও ফাঁকা। শিক্ষকদের অভিযোগ, নানা অজুহাতে আত্মসাৎ করেছেন অধ্যক্ষ ও তার সিন্ডিকেট। বেনামে কত ভাউচার, একই নামে একই লেখা একই মোবাইল নাম্বারে, মনে করেন শত শত ভাউচার, শত শত লক্ষ লক্ষ কোটি টাকার ভাউচার সাবমিট করা যাবে আপনাকে। তবে অধ্যক্ষ জানান, পুরো বেতন না দিতে পারলেও আংশিক দেয়া হচ্ছে। অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি জানান, এগুলো ষড়যন্ত্র। এই টিচাররাই সবাই জানে যে আমি প্রিন্সিপাল, একটি টাকা পরিশোধ করে মানুষ না, একটি পয়সা না, তাদের যেগুলি বলেছে এগুলি মিথ্যা বানোয়াট। এরই মধ্যে তদন্তে নেমেছে শিক্ষা মন্ত্রণালয়। নিশ্চয়ই তদন্ত করে কেন এই আর্থিক অনিয়ম বা যদি হয়ে থাকে সেটি তারা বের করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। সেগুলি তাদের যে ম্যানুয়াল আছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে, সরকার বা মন্ত্রণালয় ব্যবস্থা নিতে পারবে। কলেজটিতে শিক্ষক আছেন 150 জন, শিক্ষার্থী 10,000। এরকম অনিয়মের কারণে অনেক কলেজেই শিক্ষকরা বেতন পাচ্ছেন না। সংশ্লিষ্টরা বলছেন, কলেজগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে শিক্ষা মন্ত্রণালয়কে আরও তৎপর হতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষেধাজ্ঞা সত্ত্বেও মানিকগঞ্জ, ঝিনাইদহ, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলছে 3 চাকার অবৈধ যানবাহন। প্রশাসনের নজরদারির পরও ঠেকানো যাচ্ছে না এসব যানবাহনের চলাচল। এতে যানজটের পাশাপাশি প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপের কথা বলা হলেও নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা পয়েন্টে চলছে 3 চাকার যানবাহন। এসব যানের জন্য থাকা আলাদা লেন দখল করে আছে ট্রাক আর মেরামতের দোকান। তাই বাধ্য হয়েই সড়কে চলতে হচ্ছে বলে দাবি পরিবহন শ্রমিকদের। এতে এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় দেখা দিচ্ছে যানজট। ট্রাকের কারণে যানজটের কারণে আমরা আসতে পারি না ওই রাস্তাতে। ওই সাইডে ট্রাক আছে, ট্রাকের জন্য সেই সাইডে আসতে হয়, কাটা যেতে হয়। তবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমরা প্রতিনিয়ত ডিডি করতেছি এবং এই ডিডির ফাঁকে এগুলো আমরা সরিয়ে দিচ্ছি এবং জনসাধারণকে আমরা উদ্বুদ্ধ করছি। এখন থেকে এটা আর হবে না এবং ভবিষ্যতে যার না হয় সেজন্য আমরা তৎপর আছি। মানিকগঞ্জের আঞ্চলিক মহাসড়কে অবাধে চলছে সিএনজি অটোরিকশা। শিবালয় উপজেলার বরঙ্গাইল থেকে ঘিওর, দৌলতপুর এবং টাঙ্গাইলের নাগরপুর আঞ্চলিক মহাসড়কে 8 শতাধিক সিএনজি অটোরিকশা চলছে। অর্ধেকের বেশি যানবাহনে নেই রেজিস্ট্রেশন, নেই চালকদের লাইসেন্সও। এতে দুর্ঘটনায় প্রায়ই হচ্ছে প্রাণহানি। রুটে লাগে না বেশিরভাগই, তারপরেও চালাইতেছি, সবাই চালায় যেভাবে ওইভাবে চালাইতেছি। সিএনজিগুলোর যারা চালায় তারা ম্যাচুইড না, আনম্যাচুইড, তাদের লাইসেন্স নাই। অবশ্য পুলিশ বলছে এখন থেকে আর অবৈধ কোনো সিএনজি চলতে দেয়া হবে না। এখন থেকে অবৈধ কোনো যানবাহন এই রোডে চলতে পারবে না। এখানে কোনো রেজিস্ট্রেশনবিহীন গাড়ি এই রাস্তায় চলাচল করতে দেওয়া হবে না। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো চালক এই রাস্তায় গাড়ি চালাতে পারবে না। ঝিনাইদহে শ্যালো মেশিনের ইঞ্জিন দিয়ে তৈরি 3 হুইলার প্রথম দিকে গ্রামের রাস্তায় চললেও এখন অবাধে চলছে মহাসড়কে। বাজার থেকে লোহালক্কর ও শ্যালো ইঞ্জিন দিয়ে বানানো হচ্ছে ট্রাক, নাম দেওয়া হয়েছে নাটা হাম্বার। কিস্তির টাকা অনেক এনজিও থেকে নিয়ে আমরা এই গাড়িগুলা কিনি। গাড়ি মেলা ঝামেলা আসে, এই গরিব মানুষ মিলে এই গাড়িগুলো চালাই বেড়ায়। পুলিশের অভিযানে মাঝে মাঝে এই যান চলাচল বন্ধ হলেও পুরোপুরি সরানো সম্ভব হয়নি। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
করোনার মধ্যেও ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফটি সুফল পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই প্রযুক্তি ব্যবহারের শুরুতেই ভ্যাট আদায় বেড়েছে প্রায় 25%। এদিকে ইএফটির ব্যবহার নিশ্চিত করতে শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে প্রথম লটারি। এতে ভ্যাট দাতারা পাবেন প্রায় 12 লাখ টাকার 101টি পুরস্কার। রাজধানীর কারওয়ান বাজারের এই রেস্টুরেন্টে ভ্যাটের নতুন মেশিন ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি দিয়েছে এনবিআর। রেস্টুরেন্ট কর্মকর্তারা জানান, এখন প্রতিটি বিল নতুন পদ্ধতিতে দিচ্ছেন তারা। অনেক ভোক্তা ভ্যাট দিতে গড়িমসি করলেও ফাঁকি দেওয়ার সুযোগ নেই। ব্যাট তো দিতে হবে, ব্যাট দিয়ে খাতে আছে, তবুও কিছু কিছু মাঝে মাঝে ছাড় দিতে হয় আর কি। ব্যাটের স্লিপ নেওয়া যায়, কিন্তু ব্যাট রাখা যায় না। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট জানিয়েছে, বিভিন্ন মার্কেটে 390 প্রতিষ্ঠানে 432টি ইএফডি বসানো হয়েছে। ডিসেম্বরে এসব প্রতিষ্ঠান থেকে ভ্যাট আদায় হয় প্রায় 4.5 কোটি টাকা। জানুয়ারিতে আদায় বেড়ে হয়েছে প্রায় 6 কোটি টাকা। জনগণ যখন বুঝতে পারবেন যে তার প্রদানকৃত ভ্যাটটি রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে, এখানে বিক্রেতার ইচ্ছা বা মর্জি বা ভ্যাট কর্মকর্তার কোনো ধরনের ইচ্ছা বা মর্জি মাফিকের উপরে এই ভ্যাটটি জমা প্রদান করার কোনো অংশবিশেষও নির্ধারিত হচ্ছে না, তখন কিন্তু ক্রেতারা স্বেচ্ছা এবং সানন্দে ভ্যাট প্রদানে আরও ব্যাপকভাবে এগিয়ে আসবে। বসুন্ধরা সিটির শতাধিক দোকানেও ইএফডি মেশিন বসানো হয়েছে। বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, নতুন এই মেশিনের মাধ্যমে বিল পরিশোধ করছেন ক্রেতারা। বিক্রেতাদের অভিযোগ, একই পণ্যের সব দোকানে এখনও ইএফডি দেয়া হয়নি। এতে অনেক ক্রেতাই ভ্যাট ফাঁকি দিতে সেসব দোকানে যাচ্ছেন। এমনিতেই গোল্ডের দাম বেশি, প্রত্যেকটা পণ্যের দাম বেশি, তারপর আবার ভ্যাট নিচ্ছে, আমরা তখন উপরে খাইতেও যায় না। ভ্যাট আদায় বাড়াতে এতদিন ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার ইসিআর ব্যবহার করা হতো। বিক্রেতারা একদিকে যেমন মেশিন ব্যবহার করতেন না, আবার তথ্যও গোপন করতেন। এসব কারণে নতুন প্রযুক্তি চালু করা হয়। এই মেশিন এনবিআর এর সার্ভারে যুক্ত থাকায় তথ্য গোপন করতে পারবেন না ব্যবসায়ীরা। আবার ক্রেতা যাতে ভ্যাটের চালান নেন, সেজন্য লটারির মাধ্যমে পুরস্কার দিচ্ছে এনবিআর। প্রথম পুরস্কার হচ্ছে 1 লক্ষ টাকা, আর দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা, তৃতীয় পুরস্কার 5টি 25,000 টাকা করে প্রতিটি, আর চতুর্থ পুরস্কার 94টি, প্রতিটি 10,000 টাকা করে, এই মোট 101টি পুরস্কার। এরই মধ্যে প্রায় 1,500 প্রতিষ্ঠানে নতুন এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। 25 ধরনের সেবা প্রতিষ্ঠানে অন্তত 1 লাখ ইএফডি বসানোর লক্ষ্য এনবিআর-এর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গা গণহত্যা মামলা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে আপত্তি জানিয়েছে মিয়ানমার। দেশটিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের আগে গত 20 জানুয়ারি এই আপত্তি জানানো হলেও সম্প্রতি এসব তথ্য সামনে এসেছে। তবে ঠিক কী কারণে মিয়ানমার এই আপত্তি জানিয়েছে তা স্পষ্ট করে আইসিজে জানায়নি। আগামী 20 মে পর্যন্ত দিন নির্ধারণ করেছে আইসিজে। এর মধ্যে মিয়ানমারের তোলা আপত্তির বিষয়ে গাম্বিয়া তাদের লিখিত পর্যবেক্ষণ আদালতে জমা দেবে। বিশেষজ্ঞদের মতে বিচার প্রক্রিয়া বিলম্বিত করতে এই আপত্তি তুলেছে মিয়ানমার। মিয়ানমারের রাখাইনে 2017 সালে অভিযান চালিয়ে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ আর ঘরবাড়িতে আগুন দেয় সেনাবাহিনী। একে গণহত্যা আখ্যা দিয়ে 2019 সালে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। মিয়ানমারের সেনা অভ্যুত্থান ব্যর্থ করার পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে সূচির বিরুদ্ধে আমদানি রপ্তানি আইন লঙ্ঘন ও অবৈধভাবে ওয়াকিটকি রাখাসহ একাধিক অভিযোগ এনেছে পুলিশ। 15 ফেব্রুয়ারি পর্যন্ত তাকে রাখা হবে রিমান্ডে। গুতেরেস বলেন, মিয়ানমারে গণতান্ত্রিক নির্বাচনের ফল মেনে না নিয়ে অভ্যুত্থান একেবারেই গ্রহণযোগ্য নয় এবং এটি দেশ পরিচালনার পন্থা হতে পারে না। মিয়ানমার পুনর্নির্মাণের সাংবিধানিক আদেশের পাশাপাশি এই ইস্যুতে নিরাপত্তা পরিষদে সবাই ঐক্যবদ্ধ থাকবে বলে আশা করছেন জাতিসংঘ প্রধান। সেনা অভ্যুত্থানের ঘটনায় বুধবার নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া, ফলে যৌথ বিবৃতি দিতে পারেনি জাতিসংঘ। বিশ্বে একদিনে করোনায় 14,200 প্রাণহানি হয়েছে। নতুন শনাক্ত 4,86,000-এরও বেশি। এই নিয়ে বিশ্বজুড়ে করোনায় এখন মোট মৃত্যু 22,78,000 ছাড়িয়ে গেল। মোট আক্রান্ত 10,49 লাখেরও বেশি। এ পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছেন 7,66 লাখেরও বেশি মানুষ। টানা দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্রে করোনায় 3,999 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 1 লাখের বেশি। গত 24 ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে, মারা গেছে 1,322 জন। নতুন শনাক্ত হয়েছেন 19,000 রোগী। সংক্রমণের হার এখনও অনেক বেশি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।
with the reopening of schools on. এছাড়াও ব্রাজিলে 1200 প্রাণহানি এবং 53,000 মানুষের দেহে নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে। চিলিতে শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি। করোনা পরিস্থিতি সামাল দিতে জার্মানি থেকে স্বাস্থ্যকর্মীদের একটি দল পর্তুগালে পাঠানো হয়েছে। অস্ট্রিয়ায় করোনা প্রতিরোধে আরোপিত বিধিনিষেধ তুলে নিতে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। এছাড়াও ফ্রান্সে 26,000, স্পেনে 31,000 এবং রাশিয়ায় 16,000 নতুন রোগী পাওয়া গেছে। কোভ্যাক্স থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 20 লাখ ডোজ পাঠানো হবে দক্ষিণ কোরিয়ায়। এদিকে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণের হার কমে আসলেও দেশটির মেডিকেল কাউন্সিলের এক জরিপে দেখা গেছে দেশটির করোনা আক্রান্তের সংখ্যা 30 কোটি ছাড়িয়েছে। করোনা ভাইরাসের উৎস সন্ধানে চীনে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল উহান শহরের ভাইরাস গবেষণাগার ও হুনান মার্কেট পরিদর্শন করেছে। তদন্ত দলটি 2 সপ্তাহ মাঠ পর্যায়ে কাজ করবে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাকিব সাদমানরা না পারলেও ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। টেস্টে তার প্রথম সেঞ্চুরিতে 430 রান করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে উইন্ডিজ। এখন পর্যন্ত সংগ্রহ বিনা উইকেটে 11 রান। দিনের শুরুতেই বিদায় নেন লিটন। প্রত্যাবর্তনের টেস্টে সাকিব ফেরেন 68 করে। এরপর টেল এন্ডারদের নিয়ে জুটি করেন মিরাজ। তাইজুল ও নাইমের সঙ্গ পেয়ে তুলে নিয়েছেন সেঞ্চুরি। 224 বলের ইনিংসে মেরেছেন 13-4। নাইম করেন 24, তাইজুল 18। কোপা দেল রেতে 8 গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে সেমিফাইনালে বার্সেলোনা। গ্রানাডার মাঠে বার্সার জয় 5-3 গোলে। ইপিএলে বার্নলিকে 2-0 গোলে হারিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে ম্যানচেস্টার সিটি, আর ব্রাইটনের কাছে 1-0 গোলে হেরে অঘটনের শিকার লিভারপুল। এদিকে লিগ ওয়ানে নিমেজকে 3-0 গোলে হারিয়েছে পিএসজি। লস কার্মেরেস উপহার দিয়েছে উত্তেজনায় ঠাসা গোল বন্যার একটি ম্যাচ। ক্ষণে ক্ষণে রং পাল্টানো দুই রথে বার্সেলোনা পার্থক্য গড়ে দিয়েছে অভিজ্ঞতায়। শেষটা বার্সার হলেও শুরুটা গ্রানাডার। 88 মিনিট পর্যন্ত কেনেডি ও রোবের্তোর গোলে জয় স্বপ্ন দেখতে শুরু করেছিল স্বাগতিকরা, কিন্তু টেম্পারমেন্ট ধরে রেখে ম্যাচে ফেরার মন্ত্র জানা আছে বার্সার। গ্রিজম্যান পথ দেখান আর জর্ডি আলবার কল্যাণে সমতায় শেষ নির্ধারিত সময়। ইনজুরি টাইমেও অব্যাহত নাটকীয়তা। 13 মিনিটের ব্যবধানে আরও 4 গোল। গ্রিজম্যান বার্সাকে এগিয়ে দিলেও সমতায় ফেরান ফেদেভিকো। পরে ফ্র্যাঙ্কি ডি ইয়ং আর আলবার দ্বিতীয় গোলে অবিশ্বাস্য জয় পায় কোমেনের দল। ইপিএলে উঠছে ম্যান সিটি। শীর্ষস্থান মজবুতে বার্নলির মাঠে শুরু থেকেই সিটিজেনদের দাপট। জেসুসের সফল নিশানাবাজির পর বার্নলিপদ পূর্ণতা পেয়েছে রাহিম স্টার্লিংয়ের আঘাতে। পয়মন্ত অ্যানফিল্ড যেন অপয়া হয়ে উঠেছে লিভারপুলের জন্য। ঘরের মাঠে জয় অধরা 2 মাস। অলরেডদের চিন্তা বাড়িয়েছে রেলিগেশন জোনে থাকা ব্রাইটন। স্টিভেন আলজাদের গোলটা লিভারপুলের লজ্জার প্রমাণ। লিগ ওয়ানে জয় ফিরেছে পিএসজি। ডি মারিয়া, সারাবিয়া, এমবাপের দাপটে নিমেজের অসহায় আত্মসমর্পণ। শীর্ষে থাকা লিলের চেয়ে 3 পয়েন্ট কম নিয়ে 3-এ লা পারিসিয়ানরা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।